নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী দেবীপ্রসাদ রায়চৌধুরী লেখা একটি উপন্যাস জঙ্গল, আজকের 11 পর্ব। আচমকা ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি একটি ছেলে আমাকে ঠেলছে। অভাবনীয় স্পর্ধা। প্রায় রেগে উঠেছিলাম, কিন্তু ছেলেটার মুখ দেখে কিছু বলতে পারলাম না। ঠকঠক করে কাঁপছে, চোখে জল, ভয়ে কথা পর্যন্ত জড়ানো। বললে, বাবাকে নিয়ে গেল। সংক্ষিপ্তে ওইটুকু বলেই তার ভাষা বন্ধ হয়ে গেল। ব্যাপারটা যে কি তা ভালো করে বোঝবারও উপায় নেই। ছেলেটার মন একেবারে ওলটপালট হয়ে গিয়েছে। এই অবস্থায় জেরা করে খবর বার করতে যাওয়া বিড়ম্বনা। তবু অনুমান আমাকে কারণের নাগালে পৌঁছিয়ে দিয়েছিল। ক্যাম্পখাট ছেড়ে উঠতে হলো। শীতকাল, সবে ভোর হতে আরম্ভ করেছে। তাঁবুর বাইরে জমাট কুয়াশা। লণ্ঠনের আলো 2 গজও চলে না। ছেলেটার হাতে টর্চ দিয়ে বললাম, কল টিপে থাক, আমি বন্দুক নিয়ে এগুচ্ছি, তোর কোনো ভয় নেই। ওদের আড্ডা ছিল তাঁবু থেকে 30 গজের ভিতর। খানিকটা এগুতেই ছেলেটা আঁতকে উঠল। আমিও যা দেখলাম তাতে রক্তহীন হয়ে আসার উপক্রম। 8-10 হাতের ভিতর 2টো চোখ টর্চের আলো পড়ায় আগুনের মতো জ্বলছে। বন্দুক তুলে টিপ করারও সাহস নেই। সামান্য নড়াচড়াতেই একটা কিছু ঘটে যেতে পারে। কাঠ হয়ে দাঁড়িয়ে গেলাম। একটু পরেই চোখের আগুন নিভে গেল। বুঝলাম মুখ ঘুরেছে। এখন কি করা কর্তব্য? মনে হলো টর্চটা আমার হাতেই থাকা ভালো। চলার পথে অভিজ্ঞতার উপদেশ দরকার হতে পারে। ভয়ঙ্কর জীবটি অন্ধকারের আড়াল নিয়ে যদি পিছন থেকে আক্রমণ করে, তাহলে আমাদের মধ্যে একজনকে ওর সঙ্গে যেতে হবে। এইরূপ আচরণ কিছুই বিচিত্র নয়। বিচিত্র নয় কেন বলি, এইটিই হলো আসল বুনিয়াদি চাল। এক হাতে রাইফেল এবং অপর হাতে টর্চ নিয়ে এগুতে লাগলাম। মাঝে মাঝে চারধারে আলো ঘুরিয়ে দেখে নিচ্ছি চলন্ত আগুন পিছু নিয়ে আছে কিনা। তখন একমাত্র চিন্তা কোনো প্রকারে ছেলেটার আস্তানায় গিয়ে পৌঁছানো। একটি পরিত্যক্ত খোড়ো ঘরে ওদের স্থান দিয়েছিলাম। বেশ খানিকটা এগিয়ে গিয়েছি। প্রায় নিশ্চিন্ত হবার আশা সম্ভবপর হয়ে উঠেছে। এমনই সময় মনে হলো ঠিক আমার পিছনেই একটা কিছু ঘটে গেল। অকস্মাৎ অবর্ণনীয় ভয় আমাকে গ্রাস করে ফেলল। এমনই অবস্থা যে চলৎশক্তি রহিত। পিছন দিকে মুখ ফেরাবার সাহস ছিল না। তথাপি অনুমান চাক্ষুষ হয়ে উঠেছে। সামনে এগোবার চেষ্টা করছি, পা চলে না। কেউ যেন লোহার শিকল দিয়ে মাটির সঙ্গে বেঁধে ফেলেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কানের কাছে মৃত্যুর ডাক শুনছি। এই অবস্থায় কতক্ষণ ছিলাম মনে পড়ে না। বাঁচার স্বাভাবিক ইচ্ছা কিভাবে সাহস জোগাড় করে নিচ্ছিল। হঠাৎ পিছন ফিরলাম। ছেলেটা অন্তর্ধান করেছে। বিভিন্ন দিকে আলো ফেলতে ফেলতে দেখলাম ছেলেটার পা দুটো শোয়া অবস্থায় জমাট কুয়াশার ভিতর ঢুকে যাচ্ছে। টর্চ আর বন্দুকের নল একত্র করতে করতে সব কিছুই অদৃশ্য হয়ে গেল। যেদিকে ছেলেটা অদৃশ্য হয়ে গেল সেই দিকে আলো ফেলে একরকম পিছু হেঁটেই ওদের আড্ডায় এসে পৌঁছলাম। তখনও আগুন পোয়াবার চুল্লি জ্বলছে। বেশি রাত পর্যন্তই খোঁজ গল্প চলেছিল। দরজার কাছে গিয়ে দেখি ভিতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি আর ধাক্কার পর দরজা খুলল। ঘরের ভিতর আলো ফেলতে 4 জন মানুষই কিছু বলবার জন্য ব্যস্ত হয়ে উঠল। ঘরে ঢুকবার পথেই পা পিছলেছিল। মাটির ওপর দেখলাম থোকা থোকা তাজা রক্ত। ঘটনাটি গোড়া থেকে শুনলাম। শীতের রাতে মহুয়া একটু বেশি চড়ে গিয়েছিল। সকলেই বেহুশ অবস্থায় শুতে যায়। ভোরের দিকে ঘুমের চাপ যখন ওদের পেরে ফেলে, তখনই দুর্ঘটনাটি ঘটে। সকলে মিলে ওরা ছিল 6 জন। বাপ বেটায় শুয়েছিল শেষের দিকে।
টাটির বেড়া বন্ধই ছিল। কখন চেচারি ফাঁক করে বা ঘরে ঢোকে কেউ জানতে পারেনি। ছেলেটা জেগেছিল বললে বাঘের ডাক শুনে ওর ঘুম ভেঙে যায়। একটু পরেই দেখে টাটির দরজা ফাঁক করে বাঘ ঘরের ভিতর ঢুকে পড়েছে। বাইরের চুলির আলো দরজার গর্তের ভিতর দিয়ে ঘরে আসছিল, স্পষ্টই দেখেছিল। একটার পর একটা মানুষ ডিঙাতে ভয় পেয়ে কম্বল মুড়ি দিয়ে জড়সড় হয়ে শুয়েছিল। এর মধ্যে বাপকে ছুতে গিয়ে বোঝে জায়গাটা ফাঁকা। তখন কম্বল থেকে মুখ বার করে দেখে বাপের মাথা বেড়ার ফাঁক দিয়ে বাইরে চলে যাচ্ছে। এই সময় ছেলেটা চেঁচিয়ে উঠে আমাদের ঠেলে তোলে। আমরা বাইরে আসতে সাহস পাইনি। ছেলেটাকেও আটকে রাখা গেল না, জোর করে একলা বেরিয়ে গেল। বিবরণ শেষ করে লোকটা থামল। একবার ভুলেও জিজ্ঞাসা করল না ছেলেটার কি হলো। বন্দুকের আশ্রয় দেখিয়ে ওদের বার করার চেষ্টা করলাম না, কারণ সঙ্গে এলেও ঘন কুয়াশায় টর্চের আলো বেকার। একলা ক্যাম্পে ফিরতে মন চাইছিল না। সকালের অপেক্ষায় বসে রইলাম। ফর্সা হতেই আমার তাঁবুর দিক থেকে গোলমাল উঠল। নিশ্চয় আরদালি চা দিতে এসে আমাকে না পেয়ে চেঁচামেচি লাগিয়েছে। চিৎকার করে জানাতে হলো আমি এদিকে আছি। সকালের কাজ সব রইল পড়ে। জ্বলন্ত চোখ দুটো আমাকে বিব্রত করে তুলেছিল। স্থির হতে পারছিলাম না। যেখানে দৃশ্যটি দেখেছিলাম সেইখানে উপস্থিত হলাম। জায়গাটি একটি ছোট্ট নালার কাছে। পার বেশ উঁচু। কাছে না গেলে নালার জল দেখা যায় না। দিনের আলো এবং খোলা মাঠ হলেও সন্তর্পণে এগুচ্ছিলাম। যে সব ব্যবহারের সঙ্গে পরিচয় হয়েছে তাতে সবসময় প্রস্তুত না থেকে উপায় নেই। পথ চলতে একটি বড়সড় উইয়ের ঢিপি পাওয়া গেল। উঠে পড়লাম ওর চূড়ার ওপর। এইখান থেকে নালার অনেকটা দেখা যায়। খোঁজার বস্তু সহজেই পাওয়া গেল। একটু দূরে দাড়িযুক্ত মোটা মানুষটি বালির ওপর মুখ গুজরে পড়ে আছে। লোকজন কাছেই ছিল, সাহসের অভাব বোধ করিনি। নিকটে এসে দেখলাম মাথাটা দেহ থেকে প্রায় ঝুলিয়ে দিয়েছে। মাথার কাছেই নরভুকের পায়ের দাগ। একটি ছোটোখাটো কুলোর পরিধি ঘিরেছে। লম্বাতেও অসাধারণ। বাঘ এত বড় হতে পারে চাক্ষুষ প্রমাণ না পেলে বিশ্বাস করতে পারতাম না। এইখানেই মানুষটাকে খাবার আয়োজন করেছিল। ভিজে মাটিতে বসার দাগ স্পষ্ট হয়ে আছে। অস্বস্তিকর বিজলিবাতি কাছে আসায় উঠে দাঁড়ায়। তারপর পাড়ের উপর উঠে সন্দেহভঞ্জন করা দরকার হয়েছিল। একটু আমাদের দিকে আসতেই আলো চোখে পড়ে। পরের ঘটনা ছেলেটাকে নিয়ে। হঠাৎ মুখ ঘোরালো কেন জানতে সময় লাগলো না। এই জাতীয় আলোর সঙ্গে বিপদ জড়ানো থাকে জেনে সোজা চলে গিয়েছিল আমাদের বিপরীত দিকে। চলার চিহ্ন অনুসরণ করে চলেছি। প্রায় ফার্লং খানেক আসার পর দেখা গেল হঠাৎ গতির পরিবর্তন ঘটেছিল। পলায়নের পরিবর্তে আক্রমণের প্রয়াস বেড়ে ওঠে। যাবার সময় ধীরে সুস্থে এগিয়েছিল। ফিরবার পথে লাফের পর লাফ ব্যবহার করে আমাদের একটু আগেই লাফ থামিয়ে দিয়েছিল। তারপর পিছন থেকে ছেলেটাকে নিয়ে যায়। এই রকম মারার প্রণালী ইতিপূর্বে জানবার সুবিধা পায়নি। ছেলেটাকে মাটিতে পর্যন্ত পড়তে দেয়নি। ঘাড় ধরেই লাফ দিয়েছিল কিনা কে জানে। কেমন একটা ভৌতিক প্রভাব ঘটনাগুলির সঙ্গে জড়িয়ে যেতে লাগল। জন্তুটির কীর্তি সম্বন্ধে নানা বর্ণনা অনেক দিন থেকেই শুনছিলাম। কাজের চাপে শিকারের শখে বড় করে দেখতে পারিনি। শেষ পর্যন্ত মানুষ মারার খবর এমনই বেড়ে উঠতে লাগলো যে বাঘের পিছু নেওয়া আমার কর্তব্যের এলাকায় এসে পৌঁছালো। ম্যাজিস্ট্রেট সাহেব হরদম মানুষ উদাও হবার খবর পেয়েও নির্লিপ্ত থাকলে ওপরওয়ালার কাছে জবাবদিহির প্রশ্ন উঠে পড়ে। এই গ্রামে কয়দিনের ভিতর 4 জন মানুষকে নিল। আমার আশেপাশেই মওরা জেনে এইখানেই তাঁবু গাড়তে বলেছিলাম। ফল হাতে হাতে পাওয়া গেল। জায়গাটা 3 দিকে খোলা। একদিকে যেটুকু গাছপালা আছে তাকে জঙ্গল বলা চলে না। তলায় খাপ ছাড়া আশশেওড়ার ঝোপ, তার সঙ্গে কতগুলি বাজে গাছ। যেটুকু জায়গা ঘিরে সবুজের কারবার তাও স্বল্প পরিধির ভিতর সমাপ্ত। ঝোপের পিছনেই গ্রাম। আমাদের দিক থেকে তাড়া খেলেই বা গ্রামের দিকে বেরিয়ে পড়বে। আড়াল রেখে পালাবার ওই একটি মাত্র পথ, এবং পথের মাঝে কারো সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেলে
শার্দুল সুলভ আপ্যায়ন খুবই স্বাভাবিক। অপরদিকে গ্রামের ভিতর থেকে শিকার খুঁজলে বিরাট খোলা মাঠের দিকে চলে আসবে। বিস্তৃত খালি জায়গায় ঝোপঝাপ নালা সবই আছে। আত্মগোপন করলে জানোয়ারটিকে আর পাওয়া যাবে না এবং গোলমালের পরে এ তল্লাটো ছেড়ে পালাতে পারে। শিকারের সম্ভাবনা জটিল হয়ে উঠতে লাগল। লোকেদের বললাম ৫-৬টি মোষ চাই, বিপরীত দিকের গ্রাম থেকে নিয়ে আসতে হবে। সামনের বস্তিতে যাওয়া চলবে না, বাঘ নিশ্চয় কাছেই কোনো বড় ঝোপের মধ্যে লুকিয়ে আছে। শিকারের জায়গা ছেড়ে উল্টো দিকে যাবার প্রস্তাব উঠতেই প্রয়োজন অপেক্ষা অধিক লোক মোষ আনার জন্য ব্যস্ত হয়ে উঠল এবং আমার সমর্থনের অপেক্ষা না রেখে কর্তব্য পালনের জন্য আগুয়ান হয়ে পড়ল। ঘুরে ফিরে রাত্রের ঘটনাই মাথায় পাক খাচ্ছিল। কাপড়ের তাঁবু, তার উপর নির্বিঘ্ন প্রবেশপথ সেরে মজবুত দেয়ালালা ঘরের দিকে গেল কেন? যে লোকটাকে ঘরের ভিতর মারল সেও বাছাই করা মানুষ। রোগা মানুষগুলি বাদ দিতে সব কয়জনকে ডিঙিয়ে যেতে হয়েছিল। সর্বোপরি ওস্তাদি প্যাচ, নিঃশব্দে কাজ হাসিল। এরূপ একটি জীবের চালচলন জানতে হলে গোয়েন্দাগিরি না করে উপায় নেই। কাজে নেমে পড়লাম। তাঁবুর পিছনে পায়ের দাগ খুঁজতে লাগলাম। কি সর্বনাশ! এইখানেই সে ৪-৫ বার টহল দিয়েছে। একবার ভিতরে ঢোকার চেষ্টাও করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সোজাই চলতে থাকে মহুয়া সেবিদের দিকে। হাতের পাঁচ ওই দিকেই ঠিক ছিল। রাতের আলোয় বাঘের চোখে দিব্য দৃষ্টি জড়ানো থাকে। দূরের জিনিসে আহারের সম্বন্ধ থাকলে সামান্য নড়াতেই বুঝে নেয় আহার্যটি কোন জাতীয়। তাঁবুর কাছে টহল মারার প্রথায় বিপদের সন্দেহ ঘনিয়েছিল। একবারও কোথাও বসেনি। গ্রামের আবহাওয়ায় সাদা কাপড়ের ঘর প্রথম খাপছাড়া, দ্বিতীয় বোধহয় কোনো সময় এই রকম ঘরের কাছে আসতে বিপদেও পড়ে থাকবে। কে বলতে পারে গুলির মারে আহত হয়েছিল কিনা। যাক, পায়ের দাগ অনুসরণ করে খোড়ো ঘরের কাছে এসে পৌঁছালাম। যা ভেবেছি ঠিক তাই ঘটেছিল। নরখাদক ঘরের ছায়ার আড়ালে বসেছিল, ভিড়ের বাইরে কাউকে একলা পাবার আশায়। যে সব জায়গায় বসে তাক করেছিল সেই জায়গাগুলি লেজের মৃদু দোলায় ঝাড় দেবার মতো পরিষ্কার হয়ে গিয়েছে। প্রস্তুত আহার সুবিধামতো পাবার জন্য কতক্ষণ বসে থেকেছে কে জানে। একলা কাউকে না পাওয়ায় দরজা বন্ধের পর আগুনের সামনে দিয়েই ৩-৪ বার ঘরটার চারধারে ঘোরে ঢোকার সহজ ভাগ খোঁজার জন্য। কোনো দিকে সুবিধা না করতে পেরে চুল্লির আলোককে সাক্ষী রেখেই ঘরে ঢুকে পড়ে। এতটা কাহিনী মাটির কাছে জানা গেল। নরম বালিমাটির ওপর সব কথাই লেখা ছিল, কারণ এখানকার বাসিন্দারা সকালেই গৃহত্যাগ করেছিল, তারপর মানুষের দিকে চলেনি। আশ্চর্যের ব্যাপার এই যে অতগুলি মানুষের গায়ে ছোঁয়া না লাগিয়ে কিভাবে ওই রকম মোটা মানুষকে শূন্যে ঝুলিয়েছিল ধারণা করা শক্ত। কিংবা ছোঁয়া লাগলেও মহুয়ার জের রসগ্রাহীদের ভাবিয়েছিল প্রিয়ার ছোঁয়া আরও লাগুক। ভরা ঘুমের স্রোতে সুরার সার কথা ভেসে আসা কিছুই বিচিত্র নয়। যতই বাঘের আচরণের সঙ্গে ঘনিষ্ঠতা গাঢ় হতে লাগল, ততই আতঙ্কের ঘোর বাড়তে শুরু করে দিল। এখন ছেলেটাকে খুঁজে বের করা যায় কেমন করে? বিবেচনা করে দেখলাম ভিড় করে ছেলেটার কাছে যাওয়া উচিত হবে না। যেরকম ফাঁকা, তাতে আমরা পৌঁছানোর আগেই হয় গা ঢাকা দেবে, নয় পালাবার সময় দেখতে পেলেও গুলির পাল্লার বাইরে থেকে যেতে পারে। একলা চুপি চুপি যেতে পারলেই ভালো হয়, কিন্তু আহারে বসা বাঘের কাছে একলা যাবার সাহস ছিল না। আমার আর্দালিকে সঙ্গে নিলাম। লোকটা এর আগে অনেকবার শিকারের গল্প করেছে, বন্দুক চালানোতেও নাকি সিদ্ধহস্ত। এইরূপ আত্মপ্রশংসার যোগে প্রমোশনের কোনো দাবি ছিল না, সুতরাং আর্দালির সাহসকে অবিশ্বাস করার কারণ ঘটেনি। দোনলাটা ভরে নিয়ে আমার পিছনে আসতে বললাম। বন্দুক ভরে তাঁবু থেকে ফিরে এসে বললে, হুজুর, মহিষগুলো এসে গিয়েছে, কয়েকটা এগিয়ে দিয়ে আমরা পিছনে থাকলেই ভালো হয়। এই বাঘটা একেবারে বজ্জাত জানোয়ার। বাঘের নিন্দায় নতুন খবর না থাকলেও আর্দালির মনের অবস্থা কতকটা বুঝলাম। এইরূপ দোমনা লোক সঙ্গে নেওয়া উচিত হবে কিনা ভাববার বিষয় হয়ে দাঁড়ালো।
বিপদ যদি কাছে এসে পড়ে তাহলে আরদালির আর আমার মাঝে দূরত্ব বেড়ে উঠবে। বিপদ দূরে থাকলে চেঁচামেচিতে কাছে ডেকে আনাও খুব সম্ভবপর। আর কেউ নেই যার হাতে নিশ্চিন্ত মনে আগ্নেয়াস্ত্র তুলে দিতে পারি। গত্যন্তরে অনিচ্ছুক মানুষকেই সঙ্গে নিতে হলো। লোক বিরল বালিমাটির ওপর ডাক সজাগ হয়ে আছে। বিপদের কেন্দ্রে আসতে রাইফেল ভরে নিলাম। 2-3টি বাড়তি কার্তুজও বুক পকেটে রেখে দিলাম। আমার ক্যাম্পকে পিছনে ফেলে টানের দাগ ঝোপের গা ঘেঁষে উত্তরমুখ চলেছে। যে কোনো মুহূর্তে চলন্ত চিহ্ন মোড় ঘুরে যেতে পারে। চোখ কান হুঁশিয়ার রেখে একটার পর একটা পা ফেলছি। চলতে চলতে ছোট জঙ্গল শেষ হয়ে গেল। ইতিমধ্যে আমরা ক্যাম্প ছেড়ে অনেকটা এসে পড়েছি। টানের দাগ তখনও দূরের দিকে আগুয়ান হয়ে আছে। আমার দৃষ্টি দাগের দিকে নিবদ্ধ। হঠাৎ আরদালি পিছন থেকে কাঁধ ছুল, কানের কাছে এসে বললে, হই যে। চমকে উঠলাম। বুকের ওপর কে যেন ভারী হাতুড়ি বসিয়ে দিল। দৃষ্টি দূরে চালাতে দেখলাম একটি ছোট ঝোপের পাশে মানুষের মাথা বেরিয়ে আছে। বাঘ নিশ্চয় ঝোপের আড়ালে আহার চালিয়েছে। ঝোপের আশেপাশে একেবারে পরিষ্কার। হঠাৎ বেরিয়ে এলেও ভয় নেই, কিন্তু এত দূর থেকে নিশানা করা আমার পক্ষে সম্ভব নয়। কাছে গেলেও বিপদ বেড়ে ওঠে। আরদালির উপদেশ অগ্রাহ্য করায় আফসোস এসে গেল। 2 জন মাত্র লোক, তার মধ্যে উভয়েই দমনা হলে শিকার চলে না। একটু আগেই মোষের প্রস্তাবে যেভাবে নির্লিপ্ততার দ্বারা তাচ্ছিল্য প্রকাশ করেছি, তাতে মনের দুর্বলতা প্রকাশ করারও সৎসাহস নেই। স্বপার্জিত বিপদকে বরণ করার জন্য এগুতে হলো। নিশানার প্রয়োজনীয় দূরত্বের কাছে আসতেই আরদালিকে বললাম, কাশতে। আদেশ অনুসারে সে গলা খাকরানি দিল। ঝোপের দিক থেকে কোনো চঞ্চলতার লক্ষণ পাওয়া গেল না। ভিতরের ম্যাজিস্ট্রেট সাহেব ঠেলা মেরে আরও খানিকটা এগিয়ে দিল। ছেলেটা একই অবস্থায় পড়ে আছে। আর তো এগুলো চলে না। রাইফেল তুলে নিজেই কাশলাম। তার সঙ্গে 2-4টে আবল তাবল কথাও বললাম। ঝোপ নড়ে না। সামনের দিকে মুখ রেখেই আরদালিকে বললাম, 2-4টে নুড়ি বা ইটের টুকরো কুড়িয়ে নিয়ে এসো। এইখান থেকে ঝোপের ওপর ছুটতে হবে। বাঘ বেরিয়ে পড়লেও ভয় নেই। চারধার ফাঁকা। তার উপর 2টো বন্দুক আছে। একটার গুলিতে পড়বেই। ইচ্ছা করেই আরদালিকে শিকারীর মান্যবর স্থান দিতে হয়েছিল নিজের সাহস বাড়াবার জন্য। আরদালি ঢিল খুঁজতে চলে গেল। আমি রাইফেল হাতে দাঁড়িয়ে রইলাম। দৃষ্টি এক জায়গায় ঠিক করে রেখেছি। সময় কেটে চলেছে। ক্রমান্বয়ে হাত ভেড়ে আসতে লাগল। আরদালি আর ফেরে না। ধৈর্য যথাসময় বিরক্তির নাগালে এসে পৌঁছাল। ভয় পর্যন্ত পিছিয়ে পড়েছে। সামনের দৃষ্টি অন্যদিকে ফেরাবার উপায় নেই যে মুখ ঘুরিয়ে দেখব লোকটা গেল কোথায়। ওইরূপ অবস্থায় ধৈর্যগণ্ডির বাঁধন ছিঁড়লে মানুষ কাণ্ডজ্ঞানহীন হয়ে পড়ে। আমার ক্ষেত্রেও যা স্বাভাবিক তাই ঘটল। বেপরোয়া হয়ে গেলাম। একলাই এগুতে লাগলাম। সঙ্গে 500 বোরের এক্সপ্রেস দোনলা ছিল, নির্ভরশীল অস্ত্র। একটা উপরি গুলি হাতে রেখে ঝোপের কাছেই ছেলেটার পায়ের দিকে বালির ওপর গুলি চালালাম। একরাশ বালি উড়ে গেল। বাঘ বার হলো না। বন্দুকের আওয়াজ আর নিষ্পন্দ ঝোপ সাহস বাড়িয়ে দিয়েছিল। ফাঁকা নলটা ভরে নিয়ে 1 পা 2 পা করে ছেলেটার কাছে এসে পড়লাম। ব্যবধান কমতে কমতে 15-20 হাতের মধ্যে এসে পড়ল। এইখান থেকে একই জায়গায় লক্ষ্য করে আবার গুলি চালালাম। বিকট আওয়াজের প্রতিধ্বনি নিস্তব্ধতাকে তোলপাড় করে দিল। তারপর সব চুপচাপ। নির্ভয়ে ঝোপের কাছে এসে পড়লাম। অপর পাশে গিয়ে দেখি বাঘ নেই এবং ছেলেটার বুক পর্যন্ত খেয়ে ফেলেছে। ভীতিপ্রদ দৃশ্য। জমাট রক্তের ওপর হঠাৎ লাফ মারার চিহ্ন রয়েছে। লাফের সময় পিছনের পা পিছলে গিয়েছিল। রক্তের সঙ্গে খানিকটা মাটিও উপড়ে গিয়েছে। নিশ্চয় আমাদের বহুদূর থেকেই দেখেছিল। এখান থেকে আমাদের আস্তানা মাইলখানেকের ওপর হবে। শিকারের যেটুকু অভিজ্ঞতা ছিল তাতে ঠিক জানতাম বাঘ আর এই মুল্লুকে নেই। তবে বাকি অংশ খাবার জন্য সন্ধ্যার দিকে ফিরে আসতে পারে। এই দিক দিয়ে হাটের পথ। একটু পরেই লোক চলাচল শুরু হবে। সুতরাং দিনের বেলা বাঘ ফিরছে না। ছেলেটার যেটুকু অংশ পড়ে আছে তাই শিকারের সম্বল।
মরা আগলাতে হলে কয়েকজন লোকের দরকার। আরদালিটা ফিরলে বাঁচি। তাঁবুতে খবর পাঠানো চলে। মরার কাছে লোক না থাকলে এখনই শকুনিতে খেয়ে ফেলে দেবে। এরই ভিতর মাথার উপর কয়েকটা উড়তে আরম্ভ করেছে। সব আগলে দাঁড়িয়ে রইলাম। আরদালি আর ফিরল না। কপাল গুনে হাটমুখো কয়েকজন চাষাকে দেখলাম আমার দিকেই চলে আসছে। কাছে আসতে গোড়াতেই বেশ জোর দিয়ে হুকুম দিলাম, মরার পাহারায় থাকো। এইরকম হুকুম চালানো আমার পেশার অন্তর্ভুক্ত। অভ্যস্ত থাকায় দয়ার বস্তুকে দাবির পর্যায়ে টেনে আনতে কিছুমাত্র অসুবিধা হয়নি। বন্দুক হাতে অফিসার ব্যক্তির আদেশ বিনা আপত্তিতে পালিত হল। একজন সাহস করে জিজ্ঞাসা করেছিল, বাঘ যদি আসে, অর্থাৎ তখন পালাতে পারবো তো? উত্তরে কোনো কথা বলিনি, কেবল লোকটার চোখের দিকে তাকিয়েছিলাম, যার মানে দাঁড়ায় এরকম আদেশ তো দিইনি। দৃষ্টির শাসনে লোকটা এমনভাবেই বশীভূত হয়ে গেল যে ওদের জিম্মায় শিকারের টোপ রেখে আসতে কোনো প্রবঞ্চনার সম্ভাবনা মনে এলো না। ক্যাম্পে ফিরে দেখি আরদালি পরম মনোযোগ সহকারে আসবাবপত্র ঝাড়পোছ করছে। কোনো প্রশ্ন করবার আগেই সে বলে বসল, বালির দেশে কোথাও ঢিল পাওয়া গেল না। খুঁজতে খুঁজতে এদিকে এসে পড়েছিলাম। কাজগুলো পড়েছিল, সেরে ফেলছি। প্রভুভক্তির অপূর্ব নিদর্শন দেখে স্তম্ভিত হয়ে গেলাম। কী আশ্চর্য! এই লোকটার ওপর নির্ভর করেই নরঘাতক বাঘ মারতে গিয়েছিলাম। প্রাণ গলানো ব্যবহারে যেসব ইচ্ছা ভিতরে করা হয়ে উঠেছিল তা ফান্ডামেন্টাল রুলসের গুতোয় চাপা তো দিলামই, অধিকন্তু স্বরকে মোলায়েম করে জানাতে হলো, যা করেছ খুবই ভালো কাজ। এখন কতগুলি লোক মরা আগলাবার জন্য পাঠিয়ে দাও। গ্রামের মানুষগুলি রেহাই পাক। উত্তেজনার সংঘর্ষণে দিবানিদ্রা কাজে এলো না। সময়ের আগেই ক্যাম্প থেকে বেরিয়ে এলাম। মতলব খুঁজছিলাম কিভাবে শিকারে বসা যায়। একটি নকল ঝোপ করলে তার ভিতর কতকটা আত্মগোপন করা চলে, কিন্তু শেওড়া গাছ এত বেটে যে স্বাভাবিক গঠন বজায় রাখতে হলে মাটিতে গর্ত করতে হয়। তাতেও অসুবিধার কিছু নেই, কিন্তু গুলি খেয়েও যদি বাঘ আড়ালের উপর লাফিয়ে পড়ে তাহলে রিপোর্ট লেখার সুবিধা পাওয়া যাবে না। একমাত্র উপায় মোটা বাঁশের খাঁচা করে শেওড়া গাছ আড়াল দিলে সব দিক রক্ষা হয়। সিদ্ধান্ত কাছে আসতেই হুকুম বেরিয়ে গেল। মাচানের মালপত্র জোগাড় হতে সময় লাগল না। মরা আগলাবার লোকগুলি এক জায়গায় বসে আছে, এখনই বেরিয়ে পড়া ভালো। বাঘের আনাগোনার পথ জানতাম। মওরার দিকে বন্দুকের নল বার করার ব্যবস্থা করে খাঁচা তৈরি হয়ে গেল। ছেলেটার যেটুকু অংশ পড়েছিল তাই ইস্পাতের তার দিয়ে একত্রিত করে ঝোপের গোড়ার সঙ্গে কষে বাঁধিয়ে দিলাম। কঠিন দড়ির প্রয়োজন ছিল, কারণ বেশিরভাগ সময়ে দেখেছি সামান্য সন্দেহের কারণ থাকলে নির্বিঘ্ন হবার জন্য বা খাওয়া শিকারকেও ধরেই লাফ মারে এবং ভিন্ন জায়গায় নিয়ে গিয়ে খায়। রোদ পড়তে দেরি নেই। লোকজনদের বিদায় করে দিয়ে খাঁচার ভিতরে ঢুকে পড়লাম। সরঞ্জাম গোছানোর কাজ দ্রুত সেরে ফেলে সর্বপ্রথম বাঁ দিকের বুক পকেটে পিস্তল পুরে দিলাম। মুহূর্তে বের করে ফেলার বিশেষ ব্যবস্থা ছিল। মাটিতে বসলে সবসময় বাড়তি সাবধানতার গা ঘেঁষে থাকা আমার অভ্যাস। অল্পক্ষণের ভিতরই আবেষ্টনী নিঝুম মেরে আসতে লাগল। গোধূলির শেষ আলোয় বালিমাটি সোনা হয়ে গিয়েছে। নিরিবিলিতে ঝোপের আশেপাশে ঝিঝি পোকার ডাক শুরু হয়েছে। তার সঙ্গে কুয়াশার পর্দা ঘন হয়ে উঠছে। দিনের আলো শেষ হতেই অন্ধকার যেন তেরে এলো আমাকে ঘিরে ফেলার জন্য। ঘের ভালোভাবেই পড়ল। ঝোপের ভিতর নিজের হাত পর্যন্ত দেখা যায় না। ঠিক এই সময়ে দূরে ফেউয়ের ডাক শুনলাম। যে দিক থেকে বাঘের আগমন প্রতীক্ষা করছিলাম সেই দিক থেকেই রাজদূতের ঘোষণা আসছিল। ক্রমান্বয়ে বিপদ সংকেত কাছে এসে পড়ল, খুবই কাছে। উত্তেজনা চরমে উঠে গিয়েছে, তার সঙ্গে হৃদস্পন্দন। টর্চ সংযুক্ত রাইফেল প্রস্তুত। ছেলেটার কাছ থেকে একটা কোনো চেনা শব্দ শুনলেই অস্ত্র কাঁধে তুলে নিই। অপরদিকে ফেউয়ের ডাক আর এগুতে চায় না। একই জায়গা থেকে করুণ রব তুলে চলেছে। ব্যাপারটা গোলমেলে হয়ে গেল। প্রায় আধ ঘন্টা সময় এইভাবে কেটে গেল। নতুন ঘটনার কোনো সূত্রপাত নেই। ফেউয়ের ডাক হঠাৎ কিছুক্ষণের জন্য থেমে গেল। তারপর আওয়াজ আসতে লাগলো আমার ক্যাম্পের দিক থেকে। বাঘ তাহলে আমাদের চালাকি ধরে ফেলেছে,
ক্যাম্পের দিকে রওনা হয়েছে। কে জানে আজ আবার কাকে নেবে। ঘণ্টা দেড়েক সময় পার হয়ে গেল। একইভাবে বসে আছি। পায়ে ঝিনঝিনি ধরে গিয়েছে। সিগারেটের জন্য প্রাণ আনচান। শেষ পর্যন্ত দুত্তর বলার জন্য প্রস্তুত হয়ে গেলাম। ভাবলাম আশাকে বারন্তের দিকে এগিয়ে দিয়ে ঝকমারি পোহানোয় কোনো লাভ নেই। বাঘ আর ফিরছে না, একটা সিগারেট ধরিয়ে নেওয়া যাক। বন্দুক বগল থেকে নামাতেই বাট কিছুর সঙ্গে সংঘর্ষণে খটাং করে আওয়াজ হলো। পা দুটোকে আরাম দেবার চেষ্টায় নড়ে বসতে গিয়ে জলপাত্রকে উল্টেছিলাম প্রায়। কিভাবে তা সামলেছিলাম মনে নেই। সিগারেট বার করে দিয়াশলাই জ্বালার সঙ্গে সঙ্গে হুঙ্কার উঠল। পর মুহূর্তে আমার মাচানের ওপর যেন পাহাড় ধসে পড়ল। পায়ের তলায় দিয়াশলাইয়ের বাক্স চাপা পড়লে যে অবস্থা হয়, মাচান সেইভাবে মরমর করে চেপটে গেল। ছাউনি মাথায় না ঠেকলেও সামনের বেড়া প্রায় গায়ের ওপর ঝুঁকে পড়েছে। বাঘের মুখ ঠিক আমার মুখের সামনে। ভয়াল ক্রোধ প্রকাশকালীন বিকট গন্ধযুক্ত মুখের লালা আমার কপাল, চোখ, নাক, কানের ওপর ছড়িয়ে পড়ছে। এই সময় যে কয়টা গলা খাকরানি শুনেছিলাম তার বর্ণনা দেবার শক্তি আমার নেই। আমার তৎকালীন মনোভাব বুঝতে হলে অভিজ্ঞতাটি নিজে সংগ্রহ করে নিতে হয়। ওইটুকু সময়ের ভিতর কিভাবে পিস্তল বার করেছিলাম, কিভাবে ঘোড়া টিপেছিলাম, কোন দিকে নল ছিল কিছুই মনে নেই। এইটুকু বলতে পারি, পিস্তল ছুটেছিল। পিস্তলের আওয়াজে আশ্রয়ে সাড়া পেলাম। নিজেকে খোঁজার সুবিধা জুটল। ঘটনার আলোড়নে ক্ষণিকের জন্য বেহুশের মতো হয়ে গিয়েছিলাম। পিস্তল ছোটার পর অনেকটা সময় কেটে গেল। অতি সন্তর্পণে বন্দুকের বাট খুঁজতে লাগলাম। বহু কষ্টে ছোঁয়া পেলাম, কিন্তু কাছে আনার উপায় নেই। কিসের বাধায় আটক পড়েছে। টানাটানি করতে গেলে নতুন শব্দে আবার কি ঘটবে তার ঠিক নেই। অস্ত্রটিকে বাতিলের মধ্যে ফেলে দিলাম। পলে পলে সময় কেটে যেতে লাগল। যে কোনো সময় আহত শার্দুলের প্রত্যাবর্তনের প্রতীক্ষায় প্রস্তুত হয়ে আছি। গুলি খেয়ে মাচানের সামনেই পড়ে আছে কিনা জানবার উপায় নেই। অন্ধকার দূর ও কাছের কোনো পার্থক্য রাখেনি। ঠায় জেগে রাত কেটে গেল। ফর্সা হতেই ঝোপের ফাঁক দিয়ে চারধার দেখে নিলাম। কোথাও বাঘকে দেখতে পাওয়া গেল না। মাচানের অবস্থা আমাকে বিস্মিত করে দিল। ভাবতে লাগলাম, বেঁচে গেলাম কেমন করে। বন্দুক রাখার গর্তটি হাত দুই ফাঁক হয়ে গিয়েছে। অস্ত্রটির নল ব্যবহারে বাতিল হয়ে গিয়েছে। তার উপর এসে পড়েছে মাচানের ছাউনি। বাহিরে আসার পথ বন্ধ। মাটিতে গলা পর্যন্ত গর্ত না থাকলে বাঘের ওজনসহ মাচানের চাপেই দম বন্ধ হয়ে মারা পড়তাম। ক্যাম্প থেকে লোকজন আসার অপেক্ষায় বসে রইলাম। রোদ্দুর উঠতে জনতার কোলাহল শোনা গেল। ওরা নিকটে আসতে বুঝলাম আরদালি দুঃসাহসিক কীর্তি প্রতিষ্ঠার জন্য আগুয়ান হয়ে আছে। জোর হুকুম চলেছে, ইধার নেই উধার, লে জলদি চলো, কুচি ডান নেই আগে চলো। আরও কত কি কথা। মানুষের কলরবের সঙ্গে গো জাতীয় জন্তুর ক্ষুরধ্বনিও শুনলাম। নিশ্চয় মোষ। আরদালির বডিগার্ড লোকেদের চেষ্টায় শখাত কবর থেকে বেরিয়ে এলাম। ছেলেটার মুখ ফুলে উঠেছে। আজ রাত থেকেই পচতে আরম্ভ করবে। অন্য জায়গায় সুবিধা মতন মাচান করে গলিত মাংসকে শিকারের টোপ হিসাবে ব্যবহার করা চলবে না। যেভাবেই বাঁধা যাক, গলা মাংসের ওপর সামান্য টান পড়লেই হাড় খুলে যাবে। বাঘ কিভাবে এসেছিল দেখবার জন্য কৌতূহলী হয়েছিলাম। জায়গাটা পরীক্ষা না করে পারলাম না। দু চার কদম ঘুরতেই দেখি বহুবার আমার মাচান প্রদক্ষিণ করেছিল। সন্দেহ গাঢ় হয়ে উঠলেও শেষ পর্যন্ত লোভ সামলাতে পারেনি। যে সময় ছেলেটার কাছে এসে পড়েছিল সেই সময় আমার মাচানে নানা রকম শব্দ হয়। একে আহারে বিঘ্ন, তার উপর মানুষের তৈরি সন্দেহজনক শব্দে বাঘ আমার দিকে আকৃষ্ট হয়ে পড়েছিল। আক্রমণের চরম কারণ ঘটল দিয়াশলাইয়ের আলোয়। আমার স্নায়ু একটু কড়া ধরনের। রাত্রের ঘটনার পরেও শিকারের শখ বা কর্তব্যকে বাতিল করতে পারিনি। নানা ফন্দি মাথায় ঘুরতে লাগল। এই সময়ে আরদালি এসে আমার সামনে দাঁড়ালো। প্রার্থনা, লম্বা ছুটি চাই, ছেলের ভারী অসুখ, খবর এসেছে চিঠিতে। একটি পোস্টকার্ড আমার সামনে ধরে দিল। হরফ তার ফার্সি। কার্ডের খবর না পড়তে পারলেও ডাকের তারিখ দেখলাম গত মাসের। বললাম, চিঠির বয়স যে 1 মাসের কাছাকাছি। অকাট্য নথি বেভাস হয়ে যায় দেখে
অম্লান বদনে বলে বসল, এতদিনে বাড়াবাড়ি হয়ে থাকবে। লোকটার কথায় কান্না দিয়ে আহারে মন দিলাম। সকালের খানা আরদালি নিয়ে এসেছিল। আমার বৃহত্তর কর্তব্যে বিঘ্ন ঘটাতে আর সাহস পেল না। 3 দিন কেটে গেল, কোনো খবর নেই। ক্যাম্প তোলার আদেশ দিয়ে দিলাম। সদর আপিস এখান থেকে 31 মাইল। একদিনে এতটা পথ হেঁটে পাড়ি দেওয়া সম্ভব নয়। মাঝপথে স্টেশনের কাছেই তাঁবু ফেলার ব্যবস্থা ঠিক হয়ে গেল। স্টেশনও এখান থেকে কম হলেও 15 মাইল হবে। ব্রেকফাস্টের পরেই বেরিয়ে পড়া গেল। গন্তব্যস্থানে যখন এসে পৌঁছালাম তখন বেলা দুপুর। আমাদের তাঁবু খাড়া করার ব্যবস্থা চলেছে। ঘোড়াটাকে বটের ছায়ায় বেঁধে আমিও ক্যাম্প চেয়ারে বসে বিশ্রাম করছিলাম। আমার পিছনেই খানিকটা জঙ্গলের মতো। জঙ্গল একেবারে স্টেশন প্ল্যাটফর্মের গা ঘেঁষা। ঘোড়াটা থেকে থেকে অস্থির হয়ে উঠতে লাগল। কখনো খুর দিয়ে মাটি উপড়ে ফেলে, কখনো ডাক দিয়ে ওঠে, কখনো বাঁধন ছিঁড়ে পালাবার পথ খুঁজতে থাকে। কিছু না হোক, লেপার্ড এসে আমার বাহনটিকে জখম করে দিলেই তো চমৎকার। আরদালিকে বললাম, ঘোড়াটাকে জঙ্গলের ধারে না রেখে লোকজনের কাছে বেঁধে দাও। আরদালি খানিকটা পথ এগিয়েই এমনভাবে ফিরে এলো যাতে মনে হয় ওর উপরই বাঘ লাফিয়ে পড়তে চেয়েছিল। বাস্তবিকই সে ভয়ে বাক্যহীন হয়ে গিয়েছিল। কয়েকদিন ধরে ওর ব্যবহার দেখছি। ভয়ের ন্যাকামি অসহ্য হয়ে উঠেছে। কোনো কথা না শুনে ধমক দিয়েই বললাম, ঘোড়া এদিকে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে তাঁবুগাড়ার কুলিরা চেঁচিয়ে উঠল, পুলি পুলি বলে, অর্থাৎ বাঘ। আরদালি তখন একেবারে আমার গা ঘেঁষে দাঁড়িয়েছে, অফিসিয়াল সব কেতা চুরমার করে। ঘোড়ার জিনে লাগানো চামড়ার খাপে ম্যাগাজিন রাইফেল ঢোকানো ছিল। পায়ের তলাতেই তখনও সেটা পড়ে। অস্ত্র বার করে নিয়ে জঙ্গলের দিকে এগুলাম। কোথাও কিছু নেই। ঘোড়ার অস্থিরতাও থেমে গিয়েছে। লোকেরা বললে প্রকাণ্ড বাঘ জঙ্গল থেকে বেরিয়ে ঘোড়ার দিকে আসছিল। সকলে দেখেছে। আমাদের আড্ডায় গোলমাল থেমে যাবার কিছুক্ষণ পরেই স্টেশন মাস্টার 8-10 জন লোক সঙ্গে নিয়ে হন্ততন্ত হয়ে এলেন আমাদের দিকে। নিকটে এসেই জানালেন তার সিগন্যালারকে 3 ঘণ্টা আগেই বাঘে মেরেছে। বাঘ তাড়া খেয়ে মানুষটাকে ছেড়ে পালায়। সিগন্যালার এখনও একই জায়গায় পড়ে আছে। রাইফেল নিয়ে উঠলাম। ঘটনাস্থলে এসে দেখি মরা লোকটির স্ত্রী ও পুত্র শোকে অভিভূত। চারধারে গ্রামের লোক জড়ো হয়েছে। লোক সরিয়ে বাঘকে শনাক্ত করার চেষ্টা করলাম। পায়ের দাগ পাওয়া গেল না। ভিড়ের উৎপাতে সব একাকার হয়ে গিয়েছে। শোকের মাঝে লাশ চাইতে দ্বিধা আসছিল, কিন্তু কর্তব্যের খাতিরে কঠোর হতে হলো। স্টেশন মাস্টারের চেষ্টায় শেষ পর্যন্ত সিগন্যালারের স্ত্রী রাজি হয়। যেখানে মানুষটিকে ছেড়ে পালিয়েছিল তার কাছেই দরজাহীন গুমটি ঘর, আবার মাটিতে। কিন্তু অন্য উপায় বা কী আছে? কাছাকাছি কোনো বড় গাছ নেই। তখন জিদও চেপে গিয়েছিল। মাটিতেই বসবো ঠিক করে ফেললাম। এবার আর বাঁশের আড়াল নিচ্ছি না। স্টেশন মাস্টারকে জানালাম একটি বড়সড় ময়লা ও শক্ত কাঠের তক্তপোষ চাই। এই অঞ্চলে অত বড় শৌখিনতায় কেউ অভ্যস্ত নয়। মাস্টারমশাই মাথা চুলকে বললেন, আমারটাই পাঠিয়ে দিচ্ছি। তক্তপোষ আসতে 4টি মোটা ডালও সংগ্রহ হয়ে গেল। ঘরের ভিতর থেকে 4 দিয়ে তক্তপোষের ওপর ঠেকা লাগাবো বলে। তখনই আশ্রয়ের পরীক্ষা করে নিলাম। ভিতর থেকে ঠেকা দিয়ে বললাম, 5-6 জনে ছুটে এসে ধাক্কা লাগাও। পরীক্ষায় আড়ালের শক্তি পাশ করে গেল। ঠেকা সরিয়ে বেরিয়ে এলাম। ঠিক আছে, অন্ধকারে দরজা খোলা কি বন্ধ বোঝা যাবে না। মোটা খুঁটি পুঁতিয়ে লোকটাকেও তার দিয়ে বাঁধালাম। খুঁটিকে লতাপাতা দিয়ে ঢেকে এবং নিয়মিত পাহারার ব্যবস্থা সেরে ক্যাম্পে ফিরলাম। বিকেল পার হতেই শিকারের জায়গায় আসতে হলো। ধারণা জন্মেছিল একটু নিরিবিলি পেলেই বাঘের দিকে এসে পড়বে। বন্দুকের নল বার করার জায়গা খালি রেখে আড়াল মজবুত করে ফেলা হলো। লোকজনদের চলে যেতে বললাম। লোকেদের সঙ্গে শেষের ট্রেনও বিদায় হলো। স্টেশন জনমানব শূন্য। দূরের রাখাল গরু চড়িয়ে গ্রামে ফিরছে। কখনো কখনো কুকুরের ডাক শুনছি। সন্ধ্যা ধীরে এগিয়ে আসছে। অল্প সময়ের ভিতরই অন্ধকার রাজ্য বিস্তার করে ফেলল। তক্তার ফাঁক দিয়ে মরা মানুষটাকে দেখতে পাচ্ছি। আকার অস্পষ্ট হলেও বোঝার কোনো অসুবিধা নেই। দেখতে দেখতে সন্ধ্যা রাতের দিকে হেলে পড়ল। এমনই সময় স্টেশন ঘেঁষা গ্রামে
একসঙ্গে অনেকগুলি কুকুর ডেকে উঠল। তার সঙ্গে যোগ পড়ল মানুষের চিৎকার। একটু পরেই গোলমাল থেমে গেল। বুঝলাম চিতাবাঘ বেরিয়েছে, কেলেঙ্কারি না করে বসে। ঘুরতে ঘুরতে এদিকে এসে পড়ল। সাজানো আহার সামনে পেয়ে যাবে, আসল শিকারে বিঘ্ন ঘটিয়ে দেবে। অভিজ্ঞতা অল্পক্ষণেই প্রামাণিক হয়ে গেল। ঠিক আমার পিছনেই চিতার ডাক শুনলাম। মিনিট 3-4 পরেই মাংস ছেঁড়ার আওয়াজ আসতে লাগল। অতি নিকটে একটা মানুষকে খেয়ে চলেছে, আর আমি রাইফেল হাতে নির্লিপ্তের মতো বসে আছি। গত্যন্তর ছিল না। একবার বন্দুক চললে নরভূককে আর পাওয়া যাবে না। শেষ পর্যন্ত শিকারীর ধৈর্যকে আর পরীক্ষার মধ্যে রাখা গেল না। সন্তর্পণে দাঁড়ালাম তক্তপোষের পিছনে। বন্দুকের নল ধীরে ওপরের খালি জায়গা থেকে বার করে শব্দের দিকে ঘোরালাম। সবে আলোর সুইচ টিপেছি, সঙ্গে সঙ্গে শুনলাম বুক ফাটিয়ে দেয়া বড় বাঘের ডাক। পর মুহূর্তে লেপার্ড আর মানুষ আড়াল পড়ে গেল। আলোর মাঝপথে দেখলাম বাঘ শূন্যে উড়ছে। ঘটনাগুলির সঙ্গে একই সময়ে যোগ দিল ট্রিগারের ওপর আমার আঙুলের চাপ। গুলি বেরিয়ে গেল। কেমন করে বিনা নিশানায় গুলি চালিয়েছিলাম আমার মনে নেই। ধোঁয়া কেটে যেতে দেখলাম হিংসার প্রতীক মহাশক্তিশালীর ভয়ঙ্কর রূপ। অসার অবস্থায় মাটিতে পড়ে গেল, মাত্র কয়েক হাত দূরে। শুধু বাঘ নয়, চিতাও। ধীরে মানুষটার মুখের ওপর নেতিয়ে পড়ল। টর্চের আলো তখনও জ্বলছে। পুনরায় গুলি চালাবার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু প্রয়োজন হলো না। দুটোই মরেছে। এক গুলিতে 2 শিকার। বাহুবা পেলাম যথেষ্ট। কেউ জানল না আসল শিকারী আমার কপাল।